আচ্ছা, তাহলে আমাদের গুগল ক্লাসরুমে গেলে আপনারা আমাদের টেক্সট বইটা পাবেন। আমরা মূলত হচ্ছে এই ফার্স্ট টেক্সট বইটা মানে হচ্ছে মরিস মানুর বইটাই ফলো করব বেশি। উইলিয়াম স্টার্লিং এর বইটাও আছে। সরি, এটা না, এই যে এই কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার মরিস ম্যান। কারণ যেহেতু মরিস ম্যানের বইটা আমরা ডিএলডি তেও পড়ে আসছিলাম, সো অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমাদের বুঝতে একটু সহজ হবে সেম রাইটারের বই পড়লে। আর উইলিয়াম স্টার্লিং এর বইটাও থেকেও আমি মাঝে মধ্যে কিছু কিছু কন্টেন্ট পড়বো বা পড়াবো। ঠিক আছে? আর স্লাইড তো থাকবেই। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের লেকচার। জি জি, এই তো আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ হ্যাঁ, 33 এর সাথে সন্ধ্যা 7:30 থেকে না, হাম 2201। হ্যাঁ হ্যাঁ। ও, মর্তুজা স্যার বলতেছেন না? আসসালামু আলাইকুম। সরি স্যার, আমি ফার্স্টে বুঝতে পারিনি একদম। হ্যাঁ স্যার, এই 33 এর সাথে হচ্ছে সন্ধ্যা 7:30 কন্ট্যাক্ট হয়েছে ওনাদেরকে। ইয়ারের সাথে পাইনি, কতগুলো স্টুডেন্ট দেখলাম গুগল ক্লাসরুমে জয়েন করা। ও, তাহলে তো সমস্যা। এখন তাহলে স্যার কি করবেন? এই ফেসবুকে একটা পোস্ট দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সালাম। একটু ইয়েটা ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। তো আমরা এই কোর্সটার নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। তো এইটা হচ্ছে মূলত আপনারা এর আগে ডিএলডি করছেন না স্যাররা? হ্যালো। জি স্যার। হ্যাঁ, মূলত ডিএলডি যেটা করছেন, ওই ডিজিটাল লজিক ডিজাইন বা ডিজিটাল ইলেকট্রনিক্স, সেটারই একটা এক্সটেনশন বলতে পারেন। হ্যাঁ, ওইখানে আমরা যেরকম কিছু বেসিক গেটস, তারপরে আবার গেটগুলা কিছু কম্বিনেশন করে কম্বিনেশনাল সার্কিট, তারপর আবার গেটগুলা সিকোয়েন্স অনুসারে একটার আউটপুট আরেকটার মধ্যে ইনপুট হিসাবে বসায় বের করলাম হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো তারপরে এই যে ছোট 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 ব্যাপারগুলা, এগুলা নিয়ে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছিলাম। তো এখন এটারই একটা এক্সটেনশন বলতে পারেন, যে আরো আরো কিছু ডিপ আলোচনা এখানে। কম্পিউটার মেমোরি গুলা নিয়ে একটু আলোচনা, রেজিস্টার গুলা নিয়ে একটু আলোচনা, তারপরে যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট ছিল এএলইউ, হ্যাঁ সেটা নিয়ে কিছু কথাবার্তা। তো এরকমই ওভারঅল কিছু জিনিস এই এই ধরনের কোর্সগুলোতে আলোচনা করা হয়। তো অনেক ইউনিভার্সিটিতে এই কোর্সে ল্যাব থাকে, যেমন আমি যেখানে পড়াশোনা করছিলাম সেখানে ল্যাব ছিল। ল্যাবে এরকম বিভিন্ন এএলইউ টেএলইউ সিপিইউ রেজিস্টার এগুলো ডিজাইন করতে হতো। তবে মোরলেস একই জিনিস। তো আমরা আগেই বলছি যে আমরা হচ্ছে এই মরিস ম্যানুর বইটা ফলো করব, দিস ওয়ান। হ্যাঁ, তো এই বইটাই আপনারা ডিজিটাল ডিএলডি সময় পড়ছিলেন, ডিজিটাল লজিক ডিজাইন, এই এই কোর্সটার সময় এই মরিস ম্যানুর বই পড়ছিলেন। আর এটা ছাড়াও উইলিয়াম স্টার্লিং এর বইটাও কেউ কেউ পড়ায়, আমাদের স্যারদের মধ্যেও কেউ কেউ পড়ান। তো এই দুইটা বই থেকেই আমরা রেফারেন্স হিসেবে এই দুটো বই ব্যবহার করব। আচ্ছা, তো স্কোরিং স্কোরিং আগের অন্যান্য থিওরি কোর্সের মতোই। সো স্কোরিং হচ্ছে আমাদের 10%,
অ্যাটেন্ডেন্স 10%, কুইজ। তো এখন যদি 2টা 3টা যাই কুইজ হয় না কেন এভারেজ হবে। তারপরে 10% একটা অ্যাসাইনমেন্ট থাকবে ফাইনালের আগে দিয়ে, 30% মিড এবং 40% ফাইন। এই টোটাল 100% স্কোরের আমাদের ব্রেকডাউন। আর আর কি আলোচনা করব, এই মোটামুটি এখন আমরা হচ্ছে সিলেবাসটা এখনই বলতেছি না, কারণটা হচ্ছে যে সিলেবাসটা আসলে ক্লাসের গতির উপর নির্ভর করে। হ্যাঁ, যদি ক্লাসের গতি ভালো থাকে তাহলে বেশি দূর বেশি চ্যাপ্টার যাব। আর যদি দেখি ক্লাসটা একটু বুঝতে কষ্ট হচ্ছে তাহলে আমরাও একটু আস্তে করে ব্যালেন্সিং পজিশনে চলে আসবো। আর ক্লাসের টাইমিংটা হচ্ছে এই যেহেতু এই সামারে ক্লাসের মাঝখানে মাগরিবের টাইম পড়বে, তো আমরা মাগরিবের ব্রেক নিব। হ্যাঁ, হয়তো 15-20 মিনিট ব্রেকের পরে আবার জয়েন করব। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমরা আমাদের যে গুগল মিটটা আমি ইউজ করি সেটা ফ্রি ভার্সনটা 1 ঘন্টার বেশি চলে না। তো কোনো কারণে যদি মিট অফ হয়ে যায়, আমি আবার লিংক দিব, ক্লাসরুমে আবার লিংক দিব, ওটাতে নতুন করে আমরা জয়েন হব, ঠিক আছে? তো আমি চেষ্টা করব একটা লিংক শেষ হয়ে যাওয়ার আগেই এই মেসেজ বক্সে নতুন একটা লিংক দিয়ে দিতে, যাতে আমরা সবাই নতুন লিংকে জয়েন করতে পারি। হ্যাঁ, বাট জাস্ট ইন কেস যদি দেখেন যে টাইম ওভার হয়ে গেছে তাহলে আবার ভাইবেন না ক্লাস ছুটি, কারণ আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া বা এগুলো বাকি আছে। মোটামুটি আমরা 7:30 পর্যন্ত রেগুলার ক্লাস করব। তো এই ওভারঅল। আর রেকর্ডিং থাকবে, এই যে এখন রেকর্ডিং চলতেছে, সো রেকর্ডিং জাস্ট ইন কেস কারো যদি ক্লাস মিস যায় সেই ক্ষেত্রে আপনারা রেকর্ডিংটাও দেখে নিতে পারবেন। তবে ওই যে বললাম অ্যাটেন্ডেন্সের স্কোর কিন্তু অটোমেটিক, এটা আমার হাতে নাই, এটা সিস্টেম থেকে যেটা আসে, যেটা ওই যে আপনাদের নাম ডেকে ডেকে যখন প্রেজেন্ট দিই ওখান থেকে যা আসে তাই। আর বাদ বাকি জিনিসগুলো তো আমরা দেখব। আর কুইজগুলোও আমি চেষ্টা করব যে কুইজগুলো ফিজিক্যালি নেওয়ার। আপনারা যেহেতু শুক্রবার দিন আসেন, শুক্রবার কোন একটা সময় অল্প একটু সময় ধরেন আধা ঘন্টা বা এরকম করে নিয়ে আমরা কুইজটা নেওয়ার চেষ্টা করব। কারণ এই ধরনের ক্লাস সাধারণত অফলাইনে হইলে ভালো হয়। হুম। অনলাইনে আর্কিটেকচার পড়ানো একটু কষ্টকর, কারণ বোর্ডে অনেক কিছু আঁকা লাগে। এটা অনেক সময় দেখা যায় যে অনলাইনে এতটা সুন্দর করে হয় না। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করব ইজি ভাবে জিনিসটা ব্যাখ্যা করার। স্যারদের কিছু কোশ্চেন আছে বলেন তো, কোনো কোশ্চেন? হুম। কোনো কোশ্চেন আছে কোর্স সম্পর্কে? স্যার আমাদের হচ্ছে কুইজ টেস্ট দিলেন কিন্তু কোনো ক্লাস টেস্ট হবে না। ক্লাস টেস্টই তো কুইজ, মানে যেটা হচ্ছে আপনার সেমিস্টারের মধ্যে 2টা 3টা করে হয়, এরকমই তো ক্লাস টেস্ট। একই কথা, কোনো কোনো স্যার সিটি বলে, আমি আমি কুইজ বলি। এক একজন এক একটা বলে, একই জিনিস দিন শেষে। মানে ধরেন একটা চ্যাপ্টার পড়লাম বা 1.5টা চ্যাপ্টার পড়লাম বা 2টা চ্যাপ্টার পড়লাম, তখন 1টা 2টা চ্যাপ্টারের উপর আমরা ছোট ছোট করে কুইজ দিব। কুইজগুলো আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের মিড বা ফাইনালের প্রিপারেশন, ঠিক না? যাতে মিডে আমরা ভালো করি এই জন্য একটা প্রিপারেশন অনুসারে একটা ছোট করে আমাদের প্রশ্নগুলোর উপর কুইজ। স্যার আমরা কি স্যার পিডিএফ আকারে কোনো ইয়ে পাবো স্যার, স্লাইড পাবো নাকি শুধু বইটাই কি ফলো করবো স্যার? না না, স্লাইড দেওয়া আছে, এই যে ক্লাসরুমে দেওয়া আছে, তো এই যে লেকচার 1 স্লাইড, হ্যাঁ, তারপর লেকচার 2 এর এরকম স্লাইড, স্লাইড থেকেই পড়াবো। তবে ওই যে বললাম আমি আপনাদের এখনো বলি, আমার অন্য স্টুডেন্টদের আমি সবসময় এই কথাটা মনে করাই দিই যে স্লাইড কিন্তু পড়ার টপিক না, হ্যাঁ, পড়ার কন্টেন্ট না। কারণ এই স্লাইডটা আসলে আমি নিয়ে আসি হচ্ছে আমার জন্য, যে আমি প্রেজেন্টেশন দিব স্টুডেন্টদের সামনে, কোনটার পরে কি বলবো। তো এই অল্প অল্প লেখা কিন্তু আপনি পরীক্ষায় লিখলে হবে না, ঠিক না? যেমন আমি যদি বলি যে ভন নিউম্যান আর্কিটেকচারটা ব্যাখ্যা করো, তো এটা তো এই অল্প অল্প খালি পয়েন্ট লিখলে হবে না। এটা আমি জাস্ট খালি নিয়ে আসি আমার নিজের প্রেজেন্টেশন। তো স্টুডেন্টরা অনেক ক্ষেত্রেই মনে করে কি যে স্লাইড আছে এটাই ঝাড়ায় মুখস্থ করে যায় পরীক্ষায় হলে লিখে দিয়ে শুনে কিছু তো পাবো। তো এটা আসলে ভুল আইডিয়া। আপনাদের ওই বই ব্যাক করতে হবে, বই থেকে টপিক গুলো
পড়বেন। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার উপর হাজার হাজার ভুরি ভুরি ইউটিউবে ভিডিও আছে। হ্যাঁ, তারা 1000 টাইমস আমার চেয়ে ভালো পড়াবে। ওখান থেকেও আপনারা পড়ে নিতে পারবেন। কোনো টপিক যদি জাস্ট ইন কেস আমার ক্লাসে না বুঝেন, আর সেক্ষেত্রে রেকর্ডিং তো থাকবেই, ক্লাসেও কোশ্চেন করলেন, তারপরেও মনে হইলো যে না ঠিক মতো বুঝতে পারলাম না, তাহলে আপনারা যে কোনো সময় ইউটিউবে বিভিন্ন জায়গায় আহ, পড়ে নিতে পারেন। এখন বর্তমানে চ্যাট জিপিটিও আছে। আমাদের যত ধরনের হেল্প আছে আমরা হেল্পগুলা নিব। হ্যাঁ, পড়ার জন্য যত ধরনের হেল্প আছে আমরা হেল্পগুলো অ্যাভেল করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা মাগরিবের নামাজের ব্রেকটা নিয়ে নেই। আমরা এখন 6টা 20 বাজে, তো আমরা 6টা 40-এ আবার কথা শুরু করব। ঠিক আছে? হ্যালো। জি স্যার, আমরা কি লিভ নিব স্যার? না না না, এখানেই থাকেন, এখানেই থাকেন। আমি আছি, মানে আমি আবার নামাজটা পড়ে আবার জয়েন করব। ঠিক আছে? ওকে।
হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা পড়াটা শুরু করি। ওকে, তাহলে আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা প্রথম টপিক হচ্ছে ভন নিউম্যান মেশিন। এই ভন নিউম্যান আর্কিটেকচার বা ভন নিউম্যান মেশিন এই কথাটাকে আগে কখনো শুনছেন স্যাররা? হুম, বলেন তো কেউ একজন। হ্যালো। না স্যার। না, শুনছেন, অবশ্যই শুনছেন, কিন্তু হয়তো মনে নাই। হ্যাঁ, বা কোনো একটা ক্লাসে হয়তো স্যার বা ম্যাডাম কেউ একজন বলছিল, বাট হয়তো ভুলে গেছে। যেমন আচ্ছা দেখেন তো, এই যে এই ছবিটা কখনো দেখছেন কিনা? হুম, হুম, হ্যালো। স্যার এটা মেবি আমরা মাইক্রো প্রসেসরে দেখছিলাম। হ্যাঁ, মাইক্রোপ্রসেসরে দেখবেন। ইভেন এই ছবিটা একদম মানে খুব কমন একটা ছবি। এটা হচ্ছে আমাদের কম্পিউটার যে অর্গানাইজেশনের একদম বেসিকটা। হুম, এখানে একটা মেইন মেমোরি বা যেটাকে আমরা নর্মাল ভাষায় র্যাম বলি সেটা থাকে। এএলইউ থাকে, এএলইউর সাথে একটা সিইউ থাকে, মানে কন্ট্রোল ইউনিট থাকে। আর এদিকে ইনপুট আউটপুট ডিভাইস গুলা থাকে, তাদের ভিতরে ভিতরে কানেকশন থাকে এরকম। আর হচ্ছে এএলইউ আর সিইউ কে একসাথে সিপিইউ বলে। এই জিনিসগুলো আমরা একদম বেসিক কম্পিউটার সায়েন্সে পড়ে আসছি না, একদম ফার্স্ট সেমিস্টারে বা এরকম টাইপের। হুম, হ্যালো, জি শুনতে স্যার। পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। শুনতে পাচ্ছি। তো এই এই যে আর্কিটেকচারটা, এইটাই মূলত হচ্ছে ভন নিউম্যান নামে একজন সায়েন্টিস্ট, একজন ম্যাথমেটিশিয়ান, প্রিন্সটন ইউনিভার্সিটির। তো উনি এটা সর্বপ্রথম 1946-এ এই আর্কিটেকচারটা উনি প্রোভাইড করছিলেন। 1946, হ্যাঁ। এবং মজার বিষয়টা হচ্ছে এই 46 এর যে আর্কিটেকচারটা, এটা আজ অবধি আমাদের মডার্ন কম্পিউটার গুলাতে, এই যে আপনারা যে ল্যাপটপ দিয়ে বা মোবাইল দিয়ে জয়েন করছেন, এই কম্পিউটার গুলাতে এখনো এই সেম আর্কিটেকচারটা ফলো করা হয়। তার মানে একটা সিপিইউ থাকে, একটা র্যাম থাকে, এবং কিছু ইনপুট আউটপুট ডিভাইস থাকে, তাদের ভিতরে ভিতরে কানেকশন থাকে। ঠিক আছে? তো ভন নিউম্যান আর্কিটেকচারের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে যে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। তাহলে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট বলতে কি বোঝায়? তো স্টোরড প্রোগ্রাম কনসেপ্টটা বলতে বোঝায় যে আমরা কম্পিউটার মেমোরি বা র্যামের নাম শুনছি, হ্যাঁ। আমরা এখন থেকে আর এটাকে র্যাম বলবো না, আমরা যখনই মেমোরি বা প্রাইমারি মেমোরি, হ্যাঁ, মেমোরি অথবা প্রাইমারি মেমোরি এটা যখনই বলবো, তখনই বুঝে নেবেন যে আমরা সাধারণভাবে যে জিনিসটাকে র্যাম বলি সেটা। হ্যাঁ, তো এই মেমোরিটা যেটা থাকে, যে ধরেন এরকম অনেকগুলা মেমোরি ব্লক থাকে, হ্যাঁ, এরকম অনেকগুলা মেমোরি ব্লক থাকে, এবং প্রত্যেকটা ব্লকের মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ বিটস সেভ করা থাকে। যেমন এটা এখন আর্কিটেকচারটা ডিফারেন্ট হইতে পারে। কোনো একটা কোম্পানি, ধরেন কথার কথা এইচপি, তো তারা সিদ্ধান্ত নিল যে আমাদের মেমোরি সংখ্যা, মনে করেন ব্লকের সংখ্যা হবে এনিথিং, একটা র্যান্ডম একটা ধরে নিলাম যে 4 জিবি। ঠিক আছে? তার মানে এরকম 0 1 2 3 এরকম সিরিয়াল করতে 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 এটা ধরেন 4 জিবি, তাহলে 4 × 10⁻, সরি 10 তো না, 2 হবে, যেহেতু আমরা বাইনারিতে আছি। সো 2 টু দি পাওয়ার, কেউ আসছে মনে হয়। আচ্ছা, 15 মিনিটস একটু পড়াই নেই, তারপরে নতুন লিঙ্ক দিচ্ছি। হুম, তো আমরা একটু দেখে নেই। গিগা বাইট পাওয়ার, মোস্ট প্রবাবলি ইমেজেস, না এটা তো চলে আসতেছিল গিগাবাইটের পিইউ, পাওয়ার ইউনিট চলে আসতেছে। পাওয়ার টু দি টু, সো 2 টু দি পাওয়ার 30। হুম, 30, এটা তো বাইট না, এটা হচ্ছে বিটস হয়ে গেছে। হ্যাঁ,
2 raised to the power 30, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এইভাবে 1012 করতে করতে আমাদের তাইলে এটা চলে যাবে হচ্ছে 4 এবং 2 to the power 30। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের সিরিয়াল নাম্বার গুলা থাকবে। চিন্তা করে দেখেন যে এটার এই লোকেশনটা সিরিয়াল নাম্বার 0, এই লোকেশনটা সিরিয়াল নাম্বার 1, এই যে কোয়েশনটা 2। এইভাবে করে 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 কতগুলো সিরিয়াল হবে? যেহেতু 4 GB বললাম, তাহলে 4 ইন্টু 2 to the power 30 সংখ্যক এরকম মেমোরি লোকেশন আছে, যেগুলোকে আমরা অনেক সময় অ্যাড্রেস বলি, মেমোরির অ্যাড্রেস বলি। হুম, আচ্ছা। আর এই ভিতরে ভিতরে যে ডেটাগুলা থাকে, হ্যাঁ, ভিতরে ভিতরে যে ডেটাগুলা থাকে সেইটার সংখ্যাও ঠিক নাই। কোনো কোনো জায়গায় বলল যে এখানে 32 বিটস থাকবে, কেউ কেউ বললো এখানে 64 বিটস থাকবে। হুম, এক একজন এক একভাবে আর্কিটেকচারটা সেট সেট করে। যেমন আমাদের প্রায় সবারই উইন্ডোজ কম্পিউটারগুলো দেখবেন 64 বিট অপারেটিং সিস্টেম লেখা থাকে। তার মানে এখানে মেমোরিগুলোর ভিতরে ভিতরে ডেটা এবং ইনস্ট্রাকশন গুলা 64 বিটস করে থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যাররা? হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে অনেক সময় আমরা মনে হইতে পারে না যে আচ্ছা এই কথাটা কেন বলে 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট সিস্টেম, এটা কেন বলে? এটার মিনিং হচ্ছে যে আমাদের এই কম্পিউটারটা, ধরেন আমার এই কম্পিউটারটা আমি যদি প্রপার্টিজে যাই, তাই আসবে, যেটা আপনাদের আসে তাই আসবে। হ্যাঁ, যে এখানেও ওরকম কিছুই লেখা থাকবে যে এই যে 64 বিট অপারেটিং সিস্টেম, x64 বেসড প্রসেসর। তার মানে আমার এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ডেটা 64টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই জন্য এটা এখন আরেকজন আর্কিটেক্ট অন্যভাবে ডিজাইন করতে পারে। সেটা কোম্পানি বাই কোম্পানি ভ্যারি করে। কিন্তু বেসিক যেই অর্গানাইজেশন এটা কিন্তু সেম। তার মানে অবশ্যই একটা র্যাম থাকবে, একটা এএলইউ থাকবে, একটা সিইউ থাকবে, একটা ইনপুট আউটপুট ডিভাইস থাকবে। এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু কোনো কম বেশি হয় না। তো আমরা ধরে নিলাম কথার কথা যে এই জায়গায় 10 বিট দিয়ে রিপ্রেজেন্ট করে তাদের ইনস্ট্রাকশন গুলো। তাহলে আমাদের এখানে 4 জিবি র্যাম থাকলে বা 4 জিবি মেমোরি থাকলে এখানে 0 থেকে একদম 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30 সংখ্যক অ্যাড্রেস আছে। আর এই প্রত্যেকটা অ্যাড্রেসের মধ্যে মধ্যে 10 বিটস করে ডেটা আছে। প্রত্যেকটা অ্যাড্রেসের মধ্যে মনে করেন কথার কথা 10 বিটস করে ডেটা ভিতরে ভিতরে আছে। এখন স্টোরড প্রোগ্রাম কনসেপ্টটা হচ্ছে আপনার প্রোগ্রামের ডেটা এবং প্রোগ্রামের ইনস্ট্রাকশন দুইটাই প্রাইমারি মেমোরিতে সেভ করা থাকবে। প্রোগ্রামের ডেটাও এখানে সেভ করা থাকবে, প্রোগ্রামের ইনস্ট্রাকশনও এখানে সেভ করা থাকবে। এইখান থেকে নিয়ে নিয়ে রেজিস্টার মেমোরি ইনস্ট্রাকশন লোড করবে, ডেটা লোড করবে এবং কম্পিউটারের ওভারঅল ক্যালকুলেশন গুলা থাকবে, সেগুলো কাজ করবে। এটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচারের একদম মেইন কনসেপ্ট। সেটা কি? স্টোরড প্রোগ্রাম। কি বলছি স্যাররা, আবার বলেন তো আমার সাথে। হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বলছি বলেন, আমার সাথে একটু রেসপন্স করেন। যে স্টোরড প্রোগ্রামের মধ্যে তাহলে দুইটা জিনিস আমাদের প্রাইমারি মেমোরিতে সেভ থাকবে। কি কি জিনিস? প্রোগ্রামের ডেটা এবং প্রোগ্রামের ইনস্ট্রাকশন, এই দুইটাই প্রোগ্রামের ইনস্ট্রাকশন, এই দুইটাই প্রাইমারি মেমোরিতে সেভ থাকবে। আগে কিন্তু ইনস্ট্রাকশন একটা ডিফারেন্ট জায়গায় সেভ থাকতো, ডেটা একটা ডিফারেন্ট জায়গায় সেভ থাকতো 1946 এর আগে। বাট এই এই আর্কিটেকচারটা দেওয়ার পর থেকে আমাদের প্রোগ্রামের ডেটা এবং ইনস্ট্রাকশন দুইটাই ইয়ার ভিতরে থাকে। তাহলে ডেটা কি? ডেটা তো আমরা বুঝি, যেমন কোন একটা প্রোগ্রামে কথার কথা 10 বিটস, তো 10 বিটস দিয়ে যদি তারা ধরেন 5 এই সংখ্যাটা যদি রিপ্রেজেন্ট করতে চায়, হ্যাঁ 5 এই সংখ্যাটা যদি তারা 10 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চায়, তো 5 করার জন্য এদিকে এই এই পর্যন্ত লাগলো। হুম, আর যেহেতু আরো অনেকগুলা বিটস বাকি, তো এগুলা আগের মোস্ট সিগনিফিকেন্ট বিটস গুলা 0 হবে। 3 6 9 10 এইভাবে ধরেন ডেটাটা রিপ্রেজেন্ট করলো। আচ্ছা, এইবার আসে হচ্ছে ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন নিয়ে আমরা আলাদা একটা ক্লাস আলোচনা করবই। কেউ মনে হয় আসছে নাকি? আচ্ছা, ইনস্ট্রাকশন নিয়ে তো আমরা আলাদা ক্লাস করবই, যে ইনস্ট্রাকশন গুলা দেখতে কিরকম হয়। তো ওভারঅল একটা শর্টে বলে দেই যে ইনস্ট্রাকশন গুলার ভিতরে আপনার একটা অপারেশন পোর্ট থাকে। তার মানে
এরকমই হবে, এই সেম 10 বিটেরই কিছু একটা হবে, 0 1 0 সামথিং। হ্যাঁ, তারপরে ধরেন যে 1 0 0, তারপরে ধরেন 0 0 1, এরকমই হবে। এনিথিং, যেহেতু আমার প্রত্যেকটা মেমোরি লোকেশনে 10 বিটের বেশি সেভ করা যায় না, ইনস্ট্রাকশন গুলোও 10 বিটেরই হবে। কিন্তু এটার মধ্যে কিছু কিছু ভাগ আছে, যেমন হইতে পারে এই পার্টটুকু অপকোড বা অপকোড বলবো আমরা সামনের দিন গুলাতে, বুঝবেন সবই। এখন জাস্ট খালি আমি একটু জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি যে তারপরে হইতে পারে এটা অপারেন্ড নাম্বার 1, এটা হইতে পারে অপারেন্ড নাম্বার 2, তারপরে এটা হইতে পারে আউটপুট রেজিস্টার অ্যাড্রেস, এরকম বিভিন্ন ধরনের ভাগ করা থাকে, ভাগে ভাগে ভাগ করা থাকে। তো এই ধরনের কোড যখন কোনো একটা সিপিইউ ডিটেক্ট করে যে আমার কাছে এই ধরনের ইনস্ট্রাকশন কোড আসছে, সে সেটাকে ডিকোড করতে পারে এবং ডিকোড করে বুঝতে পারে যে আচ্ছা এই ধরেন 5, হ্যাঁ, এটার রিপ্রেজেন্টটা হইলো ধরেন 5, তাই 5 এর সাথে 5 যোগ করো, 5 এর সাথে 5 যোগ করো, যোগের রেজাল্টটা একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে সেভ করে রাখো। এই যে ব্যাপারটা আপনি বলতেছেন, এই ব্যাপারটাকে বাইনারিতে আপনি মনে করেন কথার কথা 10 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলেন, এটারই নাম হচ্ছে ইনস্ট্রাকশন। তা আমরা যত সি প্রোগ্রামিং যত যাই লিখি না কেন, এগুলো আলটিমেটলি বাইনারিতে এরকম অসংখ্য ছোট ছোট ইনস্ট্রাকশনে ভাগ হয়ে যায়। যেমন স্যাররা মনে হয় মাইক্রোপ্রসেসর করে আসছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। মাইক্রোপ্রসেসর মনে আছে যে এরকম কিছু কিছু ইনস্ট্রাকশন ছিল, যদিও মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন গুলো সব প্রসেসরে সেম না। যেমন 8085 একরকম, আমি আমার ভার্সিটিতে 8086 পড়ছিলাম। তো বাট কাছাকাছি এরকম কিছু ছিল না, লাইক লোড, হ্যাঁ, তারপরে মুভ, হ্যাঁ, এই যে এরকম কাছাকাছি জিনিস ছিল না। জি স্যার ছিল। হ্যাঁ, তার মানে কি এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ইনস্ট্রাকশন। দেখবেন যে ওইখানে একটা সিম্পল যোগ করতেও অনেকগুলো ইনস্ট্রাকশন লেখা লাগে, তাই না? আমরা নরমালি একটা সি প্রোগ্রাম যখন লিখি, লিখে ফেলি যে ধরেন কথার কথা ইন্ট এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এই যে এত সহজে লিখে ফেললাম এক লাইনের মধ্যে। ওই মাইক্রোপ্রসেসরে কিন্তু এত সহজে লেখা যেত না, দেখা যেত এ কে আগে লোড করতে হচ্ছে, বি কে আগে লোড করতে হচ্ছে, তারপরে অ্যাড করতে হচ্ছে, অ্যাড করার পর আবার সেটা এক্স এর মধ্যে সেভ করে রাখা লাগতেছে। হ্যাঁ, এরকম অনেকগুলো স্টেপ বাই স্টেপ ছিল না? পাসওয়ার্ড কি দেওয়া আছে? হ্যালো, তোর ফ্রেন্ড নাই? আনফ্রেন্ড করে দিয়েছো না? ওই আনফ্রেন্ড করে দিয়েছি। শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, তো এরকম আমরা অনেকগুলো স্টেপ বাই স্টেপ কোড লিখে আসছি না? তো এইটাই চিন্তা করেন, ওইটা ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এখন আমরা দেখতেছি যে একদম বাইনারি লেভেল রিপ্রেজেন্টেশন অফ দোজ ইনস্ট্রাকশনস। যে ইনস্ট্রাকশন গুলো আপনারা হয়তো এরকম লোড মুভ দিয়ে লিখছেন, এটাও কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব না। কম্পিউটার অ্যাকচুয়ালি যেটা ইন্টারপ্রেট করতে পারে সেটা হচ্ছে এই ধরনের, ধরেন আমার এখানে আর্কিটেকচারটা বলছিল 10 বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে। তো এইভাবে 10 বিট দিয়ে আপনার একটা জিনিস বানাইতে হবে। 10 বিটের মধ্যে হইতে পারে 2 বিট রাখলেন যোগ করব, বিয়োগ করব এদের বোঝানোর জন্য। হইতে পারে আরো 2 বিট রাখলেন হচ্ছে এটার মেমোরি অ্যাড্রেস, আরো 2 বিট রাখলেন হচ্ছে এটার মেমোরি অ্যাড্রেস। তারপরে 2 বিট রাখলেন কোথায় সেভ করব। এরকম বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে আমরা ইনস্ট্রাকশনটা ডিকোড করি। তো ইনস্ট্রাকশন হোক এবং প্রোগ্রামের ডাটা হোক, দুইটাই ভন নিউম্যান আর্কিটেকচারে সেভ থাকবে কোথায়? বলেন কেউ একজন, কোথায় সেভ থাকবে? স্যার স্টোর প্রোগ্রামে। স্টোর প্রোগ্রামে না, এটা একটা কনসেপ্ট। অ্যাকচুয়ালি কোন ডিভাইসে সেভ থাকবে? প্রাইমারি মেমোরি, বা যেটাকে আমরা সংক্ষেপে র্যাম বলি, যেটাকে আমরা র্যাম বলে থাকি। ঠিক আছে, আমরা র্যাম বলবো না, আমরা যখন আর্কিটেকচার বা এই ধরনের সামনের দিনে অপারেটিং সিস্টেম কোর্স করবেন, তখন আমরা এটাকে বলবো হচ্ছে মেমোরি বা প্রাইমারি মেমোরি। যখন এই মেমোরি বুঝবেন তখনই বুঝবেন যে র্যামের কথা বলতেছে। আচ্ছা, তো এবার আসি হচ্ছে যে আরেকটা বিষয়, সেটা হলো যে তার কি কম্পোনেন্টস গুলা কি কি, এটা বারবারই বলছি, মেইন মেমোরি, এলইউ, সিইউ, ইনপুট আউটপুট। আচ্ছা, মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস সবাই একটা কমন বাস দ্বারা কানেক্টেড থাকে, সবাই একটা কমন বাস দ্বারা কানেক্টেড থাকে। এখন প্রশ্ন আছে, এই বাস জিনিসটা কি? কেউ কেউ বলতে পারবেন, আগে থেকে জানেন বা কোনো আইডিয়া আছে বাস জিনিসটা কি? স্যার এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের মাধ্যম। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ডেটা ট্রান্সফারের একটা মিডিয়াম বলা চলে। তো কমন বাস বলতে তাহলে কি বোঝাচ্ছে? কমন বাস যেটা দিয়ে সব হয়তো যাবে আসবে দুটাই।
বা সব হ্যাঁ ডেটা হ্যাঁ, যাইতে পারতো। কাছাকাছি হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে ভন নিউম্যান আর্কিটেকচার, আমি একটু মুছে দেই এই জিনিসগুলা। তো যেটা বলতেছিলাম যে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচারে যে মেইন কম্পোনেন্ট গুলা ছিল, হ্যাঁ, যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেইন মেমোরি, এএলইউ, সিইউ এবং ইনপুট আউটপুট। তো এরা একটা কমন বাস বা একটা কমন হাইওয়ে বলতে পারেন, এই হাইওয়ে দিয়ে কানেক্টেড থাকবে। ঠিক আছে, একটা বাস কমন বাস এটা দিয়ে কানেক্টেড থাকবে। বাস আমরা পড়াবো, হ্যাঁ, হয়তো নেক্সট ক্লাসেই আমরা আহ, বাসের বাসটা কিভাবে ইমপ্লিমেন্ট করে বা বাস কিভাবে অ্যাকচুয়ালি ডেটাটা সবকটা রেজিস্টার মধ্যে কমন বাস হিসাবে কাজ করে, এই জিনিসটা আমরা দেখবো। তো ওভারঅল চিন্তা করে দেখেন যে মনে করেন, আচ্ছা, আমাদের টাইম কত দূর আছে। আমি একটা নতুন লিংক দেই, নতুন লিংকে যাই, তাহলে 7:30 পর্যন্ত আর ক্লাস নিতে সমস্যা হবে না। আমি এখানেই লিংকটা দিচ্ছি, গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের মেসেজ বক্সে আমি একটা লিংক দিয়ে দিছি, আপনারা সবাই এই লিংকটাতে শিফট করেন। যারা যারা আমরা ক্লাসে আছি সবাই মেসেজ বক্সে এই লিংকটাতে শিফট করেন। আমি আমাদের গুগল ক্লাসরুমে ওই লিংকটা দিয়ে দিচ্ছি। আমি একবারে সবাইকে অ্যাড দিব। তো আমরা যারা যারা এইখানে আছি এখনো, তারা নতুন লিংকটায় চলে যায়, এখান থেকে লিভ নিন। স্যার মেসেজের অপশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি গুগল ক্লাসরুম থেকে যান, ওখানেও আমি লিংকটা দিয়ে রাখছি। আপনাদের গুগল ক্লাসরুমেও আমি লিংকটা দিয়ে রাখছি। আর মেসেজেও পিন করা আছে। এই যে অনুকূল ঘোষ, তারপরে ইখতিয়ার, ইখান, তারপর রাজু আহমেদ স্যাররা নতুন লিংকে চলে যান। এই লিংকটা বন্ধ হয়ে যাবে। গুগল ক্লাসরুমেও আছে, মেসেজ বক্সেও আছে, এটা লিংকটা অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মনে করেন যে কথার কথা, যে এইখানে একটা আমার মেমোরিটা আছে, হ্যাঁ, এখানে আমাদের মেমোরিটা আছে। তারপর ধরেন আরো ডিভাইস, আরো আরো কি কি ডিভাইস ছিল। আরো ডিভাইস ছিল হচ্ছে যেমন আমাদের সিপিইউ বলতে পারি, বা আমরা সিপিইউ না বলে এখানে রেজিস্টার বলি, হ্যাঁ। এই রেজিস্টার কি জিনিস, এটা কিভাবে কাজ করে, কোন রেজিস্টার কি নাম, এটা নিয়ে আমরা ডিটেইল নেক্সট ক্লাস থেকেই পড়বো। রেজিস্টার, তারপরে ধরেন আমাদের এএলইউটা ছিল, হ্যাঁ, এএলইউটা ছিল, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউটা ছিল।
হ্যাঁ, আমাদের ইনপুট আউটপুট ডিভাইস গুলা ছিল। আইও ডিভাইসেস। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তো এখন যেটা হবে সেটা হলো যে এই ধরেন মেমোরি, হ্যাঁ, মেমোরি থেকে ধরেন একটা ডেটা রেজিস্টারে আসা দরকার। আবার ধরেন কথার কথা রেজিস্টারে একটা ডেটা মেমোরিতে সেভ করা দরকার। অথবা রেজিস্টার থেকে একটা ডেটা এএলইউর মধ্যে যাবে, এএলইউ থেকে রেজাল্টটা আবার রেজিস্টার হয়ে মেমোরিতে কাছে আসবে। বা ইনপুট আউটপুট আপনার কিবোর্ডে আপনি লিখলেন কথার কথা 10, তাহলে এই যে 10 কথাটা যে লিখলেন, এই 10 কথাটা আপনার মেমোরির মধ্যে সেভ করতে চাচ্ছেন, তাহলে এই জিনিসটা দেখা যাচ্ছে রেজিস্টার হয়ে রেজিস্টার থেকে মেমোরিতে সেভ হবে। এই যে ডেটার যে কমিউনিকেশনটা, এটার জন্য একটা কমন মিডিয়াম অফ কমিউনিকেশন লাইন থাকবে, হ্যাঁ, একটা কমন কমিউনিকেশন লাইন থাকবে। সেটা দেখতে কিছুটা হয়তো এরকম হইতেই পারে যে মনে করেন যে এরকম একটা আমরা কমন লাইন দিলাম, হুম, এবং প্রতিটা ডিভাইস এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, হ্যাঁ, কমন লাইন। তাহলে এই জিনিসটাকে আমরা তখন বলতেছি হচ্ছে একটা কমন বাস, কমন বাস। এখন কমন বাসের ব্যাপারটা কি, ধরেন কথার কথা মেমোরি থেকে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা ইনস্ট্রাকশন আমরা আমরা দেখছিলাম না যে এক একটা মেমোরি আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু আবার মনে করেন না যে মেমোরির মধ্যে সবসময় 10 বিট থাকে না। আগেই বলছি যে আমাদের মডার্ন কম্পিউটার গুলোতে 64 বিট অপারেটিং সিস্টেম, তার মানে এক একটা ডেটা, এক একটা ইনস্ট্রাকশন 64 বিট করে থাকে। এক এক আর্কিটেক্ট এক এক ভাবে ডিজাইন করবে, হ্যাঁ, এক একটা কোম্পানি এক এক ভাবে ডিজাইন করবে। আমরা ধরে নিলাম যে আমরা 10 বিট করে। তো ধরেন মেমোরি এরকম 10 বিটস একটা ইনফরমেশন দিল যে সামথিং একটা একটা ভ্যালু সে বাসের মধ্যে ছেড়ে দিল। আহ, ধরেন 101, তারপরে 000, 336, 39 আর একটা 10, এরকম একটা ইনফরমেশন দিল। এখন কমন বাসের ব্যাপারটা হচ্ছে এই যে ইনফরমেশনটা সে বাসের মধ্যে ছেড়ে দিল, এখন প্রত্যেকটা ডিভাইস এই ইনফরমেশনটা পেয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? প্রত্যেকটা ডিভাইস, রেজিস্টারও এটা পাবে, এলইও পাবে, আইও ডিভাইস গুলাও পাবে। এখন তার লাগলে সেই ডাটাটা নিবে, না লাগলে সেই ডাটাটা জাস্ট খালি ইগনোর করবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যার? হুম, হ্যালো স্যার, শুনতেছেন আমার কথা? হ্যালো, জি স্যার, শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আমি যে কমন বাসের ব্যাপারটা বললাম, বুঝতে পারছেন? জি স্যার। যে একটা ইনফরমেশন, ধরেন কথার কথা রেজিস্টার কোন একটা ইনফরমেশন এখানে যদি পাস করে, এই ভ্যালুটা প্রত্যেকের কাছেই অ্যাভেলেবল থাকে। তার প্রয়োজন হলে সে নেয়, নাইলে নাইলে ইগনোর করে। ব্যাপারটা বুঝছেন? ধরেন রেজিস্টার বা এএলইউ থেকে একটা একটা কিছু হিসাব হয়ে আসলো, হ্যাঁ, ধরেন কথার কথা 10, হ্যাঁ, 8 আর 2 10, এরকম কিছু একটা হিসাব হয়ে আসলো। তাহলে এই 10 ভ্যালুটা প্রত্যেকের কাছে থাকবে, কিন্তু ওর যদি না লাগে ও জাস্ট সিম্পলি এটাকে ইগনোর করবে, ও জাস্ট সিম্পলি এটাকে ইগনোর করবে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কমন বাস। তো আমরা দেখবো যে কিভাবে আমরা বাসের ইমপ্লিমেন্টেশন করতে পারি। স্যাররা ডিজিটাল লজিকে মাল্টিপ্লেক্সার পড়ছিলেন না, মনে আছে? মাল্টিপ্লেক্সার, মার্কস বলে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকটা এই যে ধরেন কথার কথা এরকম ছিল, হ্যাঁ, ধরেন কথার কথা 4 ইন্টু 4 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার। তো তাহলে এরকম আহ 4টা ইনপুট লাইন ছিল, আর এদিক থেকে একটা আউটপুট লাইন, আর এই 4টা ইনপুটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার জন্য 2টা সিলেক্ট বিটস ছিল, মনে আছে এরকম ডিভাইস? তো এইরকম ডিভাইস গুলো দিয়ে আমরা কমন বাসটা ইমপ্লিমেন্ট করি। এটা আমরা সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে ভন নিউম্যান আর্কিটেকচার কি জিনিস, এটার মেইন ফিচার গুলা কি বলতে পারবেন না পরীক্ষা আসলে? স্যার ক্লাসটা একটু রেকর্ড রেকর্ড করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলতেছে তো, একদম শুরু থেকে রেকর্ড চলতেছে। ও জি স্যার, ঠিক আছে।
রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। বাট কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখেন। এই ধরনের ক্লাসগুলো একটু অফলাইন হলে ভালো হয়, কারণ যেমন আপনাদের অনলাইন ক্লাসে মেইন সমস্যা হচ্ছে আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, কিন্তু আসলে ক্লাসে সবাই নাই, যে যার মতো কাজ করতেছি। অনলাইন ক্লাসটা খোলা, অ্যাটেন্ডেন্সের সময় অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবো। তা আমরাও করছি, আপনারাও করতেছেন। তো এই জন্য এফেক্টিভনেসটা একটু কম হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে আসি হচ্ছে ইনফরমেশন রিপ্রেজেন্টেশন। এই জিনিসটা আপনারা বহুবার করছেন, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। সো আশা করি এই জিনিসগুলা আবার নতুন করে বলার প্রয়োজন হবে না। একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমে কনভার্সন, এগুলা পারি না স্যাররা? হুম। জি স্যার পারি। ধরেন আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম। আহ, মোহাম্মদ জানে আলম স্যার কি আছেন? মোহাম্মদ জানে আলম। এমডি রাকিবুল হাসান আছেন? আচ্ছা, আছেন কি? কেউ একজন বলেন যে আমি আছি। আমি আমি আছি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ম্যাডাম বলেন তো, ধরে আমার এখানে একটা র্যান্ডম নাম্বার ধরেন 312। এটা কিভাবে বাইনারিতে কনভার্ট করব? স্যার এটা বাইনারি সংখ্যাটা বলতে পারবো, কিন্তু কনভার্ট বলেন বাইনারি সংখ্যাটা। ডিভাইড করে তাহলে পারবো। হুম, অন্য কেউ একজন বলেন। ধরেন 312 একটা র্যান্ডম নাম্বার নিলাম আর কি, এটাকে বাইনারিতে কনভার্ট করতে কিভাবে করে? স্যার 2 দিয়ে ডিভাইড হ্যাঁ, করব আমরা 2 বারবার। দিয়ে ভাগ করতে করতে যাও। তার মানে হচ্ছে বেসিক্যালি এটাকে 2 দিয়ে ভাগ করব, এবং যদি ভাগশেষ হয় তো ভাগশেষটা আমরা আস্তে করে ডান পাশে স্টোর করতে করতে যাব। যেমন এটা 2 একে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তো এটা যেহেতু 2 দিয়ে ভাগ যায়, ভাগশেষ 0। তারপরে আবার 2, ধরেন 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এটারও ভাগশেষ 0। আবার দেখি 2, 3 দুগুণে 6, 18, 9 দুগুণে 18, এটারও ভাগশেষ 0। তারপর আবার দেখি 2, 2 একে 2। হ্যাঁ, এবার এবার পুরোপুরি ভাগশেষ যায় না, 19 দুগুণে 38 পর্যন্ত যায়, 1 ভাগশেষ থাকে। আবার 2 দেই, 9 দুগুণে 18 হয়, 1 ভাগশেষ থাকে। তারপরে আবার 2 দেই, 4 দুগুণে 8 হয়, 1 ভাগশেষ থাকে। এইবার আবার ভাগশেষ যায়, ঠিক না? 2 দুগুণে 4, এবার আবার ভাগশেষ 0। আবার 2 একে 2, এটারও ভাগশেষ 0, এবং একদম লাস্টে 2 0 0 ভাগশেষ 1। তো এরপর আমরা যেটা করি, নিচের থেকে উপর পর্যন্ত বিটস গুলা লিখি, তাই তো? হুম, নিচের থেকে উপর পর্যন্ত আমরা বিটস গুলা লিখি। তাহলে এটার অ্যান্সার হয়তো আসবে হচ্ছে 1 0 0 1 1 1 0 0 0। ঠিক হয়েছে কিনা একটু দেখে আসি। বাইনারি, সরি, ডেসিমেল টু বাইনারি। আমরা র্যান্ডম জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য, মন যাতে ইনফরমেশনের রিপ্রেজেন্টেশনটা পারে। 312 100 3টা 1 000 100 3টা 1 000। হ্যাঁ, মিলে। তো এটা তো স্যাররা পারেনি। তো আমি আপনাদের একটু শর্টকাটে একটা জিনিস শিখাই দিই। হ্যাঁ, তো আপনাদের যদি এই প্রশ্নটাই করে এবং আপনি যদি কনফিউজ থাকেন যে আচ্ছা আমার অ্যান্সারটা রাইট হলো কিনা, তো এটা একটা শর্টকাট সিস্টেমও আছে। সেটা হচ্ছে আপনি 2 এর পাওয়ার গুলা লিখতে থাকবেন। হুম, যেমন 2 এর প্রথম 2 টু দি পাওয়ার 0, এটা পাওয়ার 0 হচ্ছে 1। 1 2 তারপরে 2, 4 হ্যাঁ, 4, 8, 16, 32, 64, 128, 256, হ্যাঁ, 256, তারপরে ধরেন 512। আচ্ছা, একটু সরাই নেই এদেরকে, একটু সরাই নেই।
হ্যাঁ 512। তো আমার যেহেতু সংখ্যাটা ছিল 312, সো 512 পর্যন্ত আর যাওয়া লাগবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা 256টা 1 করে দিলাম। তাহলে আমরা 312 থেকে 256 বিয়োগ দিব। 256 বিয়োগ দিব। এদিকে 6 6 12, এদিকে 6 5 6 11, আর এটা মিলে গেল। তাহলে আর 56 বানাইতে হবে। তাহলে 128 দিলে হবে? হবে না। 64 দিলে হবে? হবে না। একটা 32 দেন। হ্যাঁ, একটা 32 দেন, আবার বিয়োগ দেন। হ্যাঁ, 4 আর 2 6, 3 আর 2 5, 24। 24 তাহলে একটা 16ও দেই। হ্যাঁ, একটা 16ও দেই। এইদিকে 8 8, হুম? এদিকে 8 না? 8। আর তাহলে আরেকটা 8। তাহলে 8 আর 8 এ বিয়োগ দিলে 0। বাস। বাদবাকি যা ছিল সব 0 বসায় দেন। বাদবাকি যা ছিল সব 0 বসায় দেন। আপনার বাইনারি নাম্বার চলে আসবে। দেখেন তো 100 111 000, 100 111 000। এটা হচ্ছে আপনার নাম্বারটা সঠিক আছে কিনা এটা ভেরিফাই করার একটা ইজি ওয়ে। খুব অল্প সময়ে আপনি অনেক বড় বড় নাম্বার বাইনারিতে রিপ্রেজেন্ট করে ফেলতে পারেন। বুঝতে পারছি স্যাররা? স্যার প্রসেসটা একটু আবার বলবেন? প্রসেসটা হচ্ছে এখানে বেসিক্যালি 2 এর পাওয়ার গুলো আমরা লিখতেছি। যেমন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1। তো এইভাবে 2 এর পাওয়ার গুলা লিখতে থাকবেন যতক্ষণ যেমন 312 না, আপনি ধরেন 256, 512 দিলে তো আর 312 হচ্ছে বড় হয়ে যাবে। তো এটা আমরা আর কনসিডার করব না। আমরা 256 পর্যন্ত গিয়ে থামবো। থামার পরে দেখবেন যে কোন কোন সুইচ অন করলে টোটাল যোগফলটা 312 হবে। যেমন একটা যদি নেন 256, হ্যাঁ, তাহলে আরো 56 বানাইতে হবে। এই 56 বানানোর জন্য দেখা যাচ্ছে 128 নিলে হবে না, 64 নিলে হবে না। তো 32 নিলে এই 56 থেকে একটু কমানো সম্ভব। সো এই 32 নিলাম, আবার 16 নিলাম, আবার 8 নিলাম। এইভাবে করে আমরা কয়টা বিট দিয়ে আমাদের এই 312 বানানো যায় এইগুলা খালি বের করব। বাদ বাকিগুলো অটোমেটিক 0। বুঝতে পারছেন? তো এটা একটা শর্টকাট ওয়ে আরকি। বাট নরমালি যেটা আমরা হচ্ছে প্রোগ্রামেটিক ওয়ে, বা যেটা যেভাবে আমরা কোডিং ও যদি আমরা করতে যাই, আমরা কিন্তু এই পদ্ধতিতে কোডিংটা করতে পারি না। আমরা মোস্টলি এই পদ্ধতিতেই কোডিংটা করে নিয়ে আসি। আচ্ছা, সে যাই হোক, তারপরে মনে করেন যে হ্যাঁ, ধরেন এই নাম্বারটারই অক্টাল, তারপরে 100111000, এগুলার স্যারদের অক্টাল তারপরে হেক্সাডেসিমাল মনে আছে না? কিভাবে জি হ্যাঁ, কিভাবে করতে হয় মনে আছে? বলেন তো। আর লেফট সাইড থেকে 3টা বিট করে নিলে হচ্ছে অক্টাল, আর 4 বিট করে নিলে হেক্সাডেসিমাল। আচ্ছা, ধরেন তাইলে আমরা নেওয়া শুরু করি। এইটা, এইটা, এইটা। হ্যাঁ, এরকম করে 3 বিট নিলাম। তো এইখানে হ্যাঁ, বেসিক্যালি ম্যাডামের কথা ঠিক আছে, কিন্তু একটা ছোট ভুল আছে, সেটা হচ্ছে না, লেফট রাইট সাইড সাইড থেকে। থেকে হবে, হ্যাঁ, সরি। হ্যাঁ, রাইট আর সাইড থেকে। রাইট থেকে। এটার রিজনটা হচ্ছে, মনে করেন কথার কথা, জাস্ট ইন কেস আমার আরো একটা বিট যদি বেশি থাকতো, হ্যাঁ, আমার যদি আরো একটা বিট বেশি থাকতো, ধরেন আরো একটা যদি 1 থাকতো, তো আমি যদি লেফট সাইড থেকে নিতাম, তখন আমার গ্রুপ অফ 3 যখন করতাম, হ্যাঁ, তখন দেখতেন যে এই পর্যন্ত আসার পরে ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে, আর একটু বাকি থেকে যাচ্ছে। তো আপনাদের নিশ্চয়ই স্যাররা বলছে বাকি থাকলে এই জিনিসগুলো ফিল আপ করবা। হ্যাঁ, 0 দিয়ে ফিল আপ করবা। তো সমস্যা হলো, আপনি যখন এলএসবি তে নতুন 0 দেন, তখন কিন্তু অরিজিনাল নাম্বার চেঞ্জ হয়ে যায়। এলএসবি তে নতুন 0 দিলে অরিজিনাল নাম্বার চেঞ্জ হয়ে যায়। একটু আগে নাম্বারটা ছিল একরকম, এই নাম্বারটার রিপ্রেজেন্টেশন কিন্তু আরেক রকম। বুঝতে পারছেন স্যাররা? তো এই জন্য আমরা লেফট সাইড থেকে যাব না, আমরা রাইট সাইড থেকে যাব। ঠিক আছে? আমরা রাইট সাইড থেকে যাব। সো এখানে যদি একটা এক্সট্রা বিটও থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে গ্রুপ অফ 3, এখানে গ্রুপ অফ 3, এখানে গ্রুপ অফ 3, এখানে যদি নাও হয়, আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটে যদি 00 বসাইও নাম্বার চেঞ্জ হবে না। নাম্বারটা একই থাকবে। তো তখন আমরা কি করব? এইটার প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার ক্যালকুলেট করব। যেমন এটা হচ্ছে 1, এটা দেখা যাচ্ছে যে 1 2, এটা হচ্ছে 4, এটা আবার দেখা যাচ্ছে 7, এটা হচ্ছে 0, হ্যাঁ, এটা হচ্ছে 0।
এরকম হচ্ছে বিষয়টা। বুঝতে পারছি স্যাররা? হ্যালো? জি স্যার। হ্যাঁ। আর যদি এই সেম জিনিসটারই আমরা যদি হেক্সাডেসিমাল বের করতাম তখন আবার নিতাম হচ্ছে গ্রুপ অফ 4। হ্যাঁ, তখন আবার 4 টা করে গ্রুপ নিতাম। তো মনে করেন কথার কথা যে 1 1 0 0 1 1 1 0 0 0 তখন আবার নিতাম হচ্ছে 4 টা করে। হ্যাঁ, গ্রুপ অফ 4 নিতাম। তো এখানে গ্রুপ অফ 4 যেহেতু হয় নাই আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটে 0 নিলে অরিজিনাল নাম্বার চেঞ্জ হবে না, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে যেমন এইখানে মনে হয় দেখা যাচ্ছে 8। হুম, এখানে দেখা যাচ্ছে 2 এর একে 3, এখানেও 2 এর একে 3। তো এখানে 338। আর এক্ষেত্রে একটা স্পেশাল বিষয় হচ্ছে যে জাস্ট ইন কেস কোনো নাম্বার যদি এরকম হয়, হ্যাঁ মনে করেন যে জাস্ট ইন কেস যদি এইখানে একটা আসে, হুম, মানে 8 আর 2 10 আর 1 11, কোনো কারণে যদি 11 আসে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 11 লিখবো না, আমরা কি লিখবো? বি। হ্যাঁ, আমরা 10 এর থেকে এ বি শুরু করে আমরা লিখবো হচ্ছে বি। তখন নাম্বারটা হবে B38। এই মোটামুটি এই বিষয়গুলো আমরা আহ, আগে থেকেই জানি, আরো সেই অনেক ছোটবেলা থেকেই জানি। তারপরেও ইনফরমেশন আমি দেখা যাবে যে পরীক্ষায় দিলে এত সহজ একটা প্রশ্ন দিব, তারপরেও হ্যাঁ অনেকেই মিস্টেক করে ফেলবে। মানে এই ধরনের প্রশ্ন দিবই হচ্ছে যাতে স্টুডেন্টরা পাশ করে যায় বা ভালো করে, যারা একটু দুর্বল আছি তাদের যাতে সমস্যা না হয়, তারপরেও ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। এখন আমাকে বলবেন হচ্ছে স্যাররা কমপ্লিমেন্ট সিস্টেম আমরা কি কাজে ইউজ করি? কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস মাইনাস কমপ্লিমেন্ট। ওয়ানকে যোগের সাহায্যে হিসাব করার জন্য। হ্যাঁ, কাছাকাছি। বেসিক্যালি নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ, একটা সংখ্যার নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তো এটাও সহজ। হ্যাঁ, যে কোনো জিনিসের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে কিভাবে? একটা বাইনারি নাম্বার ধরেন এটাই দিলাম 1011 0011 11000, এটার কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে বের করে? জি স্যার, ওয়ান গুলো জিরো হবে আর জিরো গুলো হ্যাঁ, ওয়ান হবে। বেসিক্যালি বিটস ওয়ান গুলো উল্টাই কমপ্লিমেন্ট। দিতে হবে। হ্যাঁ, বেসিক্যালি বিটস গুলো আপনি উল্টাই দিবেন, তাইলেই সবগুলা চেঞ্জ হয়ে যাবে। হুম, তার মানে হচ্ছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 1110, তারপর এর 00, এটা 11, এদিকে 0010। এটা আমরা সবাই মোটামুটি বুঝি। তাহলে এবার আসি যে টুস কমপ্লিমেন্ট কিভাবে করে? টুস কমপ্লিমেন্ট তার একটা সাথে ওয়ান স্যার ওয়ান যোগ যোগ হ্যাঁ, করে করতে দেব। হয়। তাহলে এটার সাথে একটা +1 যোগ করে দিলেই আমাদের টুস কমপ্লিমেন্ট চলে আসবে। সো 1 আর 1 যোগ করলে হবে 2। তো 2 যেহেতু দেখানোর উপায় নাই, সেহেতু আমরা 2 এর 0টা দেখাই, আর 1 যেটা থাকে সেটাকে বাম পাশে ক্যারি হিসেবে নিয়ে আসি। এগুলো তো আমরা সবাই জানি, আমাদের ডিএলডি ক্লাসে আমরা পড়ছি। এখানেও 1 আর 1 এ 2 হয়, এখানেও সেম, তারপরে ক্যারি আসবে। এখানেও 1 আর 1 এ 2 হয়, এখানেও সেম, একটা এক্সট্রা 1 আসে, 1 আর 0 যোগ করলে 1 আসে, বাদ বাকিগুলো সেম থাকে। হুম, তো এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট বের করার একটা সিস্টেম। তো এখানেও শর্টকাট আছে। টুস কমপ্লিমেন্টের শর্টকাটটা হচ্ছে বেসিক্যালি আপনি লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে যাত্রা শুরু করে প্রথম 1 পর্যন্ত যাবেন, ওই পর্যন্ত বিটস গুলা সেম থাকবে, তারপরে যত বিটস থাকবে সেগুলা আপনি ইনভার্ট করে দিবেন। তার মানে হচ্ছে আমি যদি এই ডান দিক থেকে যাওয়া শুরু করি, ডান দিক থেকে যদি যাওয়া শুরু করি, প্রথম যে একটা পাবো এই পর্যন্ত যা থাকবে তাই। তাহলে 0 0 0 এই 1 পর্যন্ত যা থাকবে তাই। এরপরে যত বিট থাকবে সব চেঞ্জ করে দেন। তার মানে এটা এই 1 এর পর প্রথম 1 আপনি যখনই প্রথম 1 টা পেয়ে গেলেন, তারপরে যত বিটস থাকবে এগুলা জাস্ট খালি ইনভার্ট করে দেন। তার মানে 1 0 0 1 1 0 0 1 0। ব্যাস, এটাই টুস কমপ্লিমেন্ট। এটা একটা ইজি ওয়ে, দেখেন এক্স্যাক্টলি তাই আসছে। ঠিক আছে, 0 1 0 0 1 1 0 0 1 0 0, এটাই আসছে। তো আমাদেরকে টুস কমপ্লিমেন্ট বের করতে হলে ওয়ান্স কমপ্লিমেন্ট করে +1 এটাও করতে পারেন। আর ওই অ্যান্সারটা রাইট হয়েছে কিনা ওইটা খুব ইজিলি ক্যালকুলেট করার জন্য আপনারা ভেরিফাই করার জন্য এই শর্টকাট সিস্টেমটাও অ্যাপ্লাই করতে পারেন।
ওকে। তো এবার আমরা যেটা দেখব যে এই ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট এই দুটা ইউজ করে আমরা বিয়োগ কিভাবে করি। তার মানে আমরা প্রায় সময় বলি যে কম্পিউটার মূলত যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটাই যোগের মাধ্যমে করে। ঠিক আছে? তো এগুলো আমরা এএলইউ পড়ার সময়ও পড়বো। তো এখনো আমরা যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম বা একটু রিভিশনের মধ্যে আছি সেখানেও আমরা একটু দেখে নিই। তো প্রথমে দেখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে সাবট্রাকশন করে বা বিয়োগের কাজটা কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করে। তো সেটা করার জন্য আমরা স্টেপস গুলা দেখি যে প্রথমে হচ্ছে আমাদের বিয়োগ যখন আমরা করি তখন আহ, ধরেন কথার কথা এখানে দেওয়া ছিল হচ্ছে 12 আর 5। তো 12 রিপ্রেজেন্ট করে কিভাবে? হ্যাঁ, এই যে 2 আর এই যে মনে করেন 8। হ্যাঁ, 8 আর 4 12। ঠিক আছে? আর 12 থেকে বিয়োগ দিব হচ্ছে 5। তাহলে আহ, ও সরি সরি সরি, এটা তো 4 হলো না, 8 আর 2 10 হয়ে গেল। 10 হয়ে গেল, এটা হলো না। 8 আর 4 12। ঠিক আছে, 1 2 4 8। ঠিক আছে, আর 4 আর একে 5। তো আমরা যদি এদিকে 4 আর এদিকে একটা 5 দেই তাহলে এটা আমাদের 5। আমাদেরকে বলছে এখান থেকে এটা বিয়োগ দাও। তো যখন বিয়োগ দেয় তখন উপরের টার্মটাকে আমরা বলি হচ্ছে মিনিউয়েন্ট। আপনাদের স্লাইডেও লেখা আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মিনিউয়েন্ট। এবং এই নিচের পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে সাবট্রাহ্যান্ড। সাবট্রাহ্যান্ড। তাহলে উপরের পার্টটা হচ্ছে মিনিউয়েন্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে সাবট্রাহ্যান্ড। তো আমরা যেটা করব যে নিচের পার্টটা যেটা আমাকে বিয়োগ করতে হবে সেটা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করব। সেটা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করব। টেক ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্য সাবট্রাহ্যান্ড। তো আমরা দেখে আসি কিভাবে করা যায়। তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? কেউ একজন আমাকে একটু হেল্প করেন তো। 0101, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 1010। এইবার এই জিনিসটাকে আপনি মিনিউয়েন্ডের সাথে যোগ দিবেন। একটু আগে বিয়োগ করতেছিলাম, কিন্তু এবার হচ্ছে আমরা যোগ দিব। তাহলে 1100 সাথে আমরা প্লাস করব হচ্ছে 1010। আগে প্লাসটা করি তারপরে দেখতেছি। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হয় 2। তো 2 তো দেখানোর সিস্টেম নাই বাইনারিতে। তো সেই জন্য 0 দিয়ে আমরা এখানে একটা এক্সট্রা ক্যারি বিট পাইতেছি, এক্সট্রা একটা বিট পাইতেছি। ঠিক আছে, এক্সট্রা একটা বিট পাওয়া যাচ্ছে। তো এখন যদি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে কাজ করেন, যদি এক্সট্রা বিট আসে সেই এক্সট্রা বিটটাকে আবার +1 করে দিবেন। যদি ক্যারি বিটে কিছু না আসে, তার মানে নো ক্যারি, তখন আপনার অ্যান্সারটা নেগেটিভ অ্যান্সার। অ্যান্সারটার মানে ধনাত্মক ঋণাত্মক তো বুঝেন তাই না? 0 চেয়ে বড় হলে ধনাত্মক, 0 চেয়ে ছোট হলে ঋণাত্মক। আপনার অ্যান্সারটা নেগেটিভ এবং সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে আছে। ওটাকে রিকমপ্লিমেন্ট করতে হবে, তার তখন অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে। তো আমরা দুইটা সিচুয়েশন একটু দেখি। যেমন এই ক্ষেত্রে আমার এখনো কাজ শেষ হয় নাই, তো এই 1টাকে আমি কি করব? আবার প্লাস করব। আমার যে অ্যান্সারটা আসছিল ওই 4 বিটের সাথে আবার প্লাস করব। তো 0 আর 1 যোগ করলে 1, এদিকে তো আর কিছু নাই, 1 1 0। তো এখন আমরা যদি একটু দেখি, এদিকে 1, এদিকে 2 আর 4, 4 আর 2 6 আর 1 7। তাহলে স্যাররা দেখেন তো, 12 থেকে 5 বিয়োগ দিলে +7 আসে না? হ্যাঁ, তার মানে এইভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে আমাদের বিয়োগফলটা করতে পারি। এবার উল্টাটা করি, 5 থেকে 12 বিয়োগ দিই। তার মানে আমার বিয়োগফলটা যাবে এরকম, 5 থেকে 12, তার মানে -7 আসবে। 0 1 0 1 আর এদিকে 1 1 0 0। ঠিক আছে, এইটা আমার মিনিউয়েন্ট, এটা আমার সাবট্রাহ্যান্ড। তো আমরা সবসময় সাবট্রাহ্যান্ডের ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। আমি দেখাচ্ছি এখন ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে বিয়োগ করে, তারপর টুস কমপ্লিমেন্টটা দেখব। সো 1 1 0 0, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? কেউ একজন একটু হেল্প করেন আমাকে। 0011 0011, ভেরি ইজি। তাহলে এখন আমরা যোগ দিব হচ্ছে এটার সাথে এটা। হ্যাঁ, 0101 আর 0011।
তো এটা যদি আমরা যোগ দেই তাহলে ১ আর ১ যোগ করলে ২। সো ২ তো দেখানোর সিস্টেম নাই। এখানে 0 দিয়ে এখানে হাতের ১টা দিয়ে দিলাম। এখানেও ২, এটাও দেখানোর সিস্টেম নাই। এখানে দিয়ে দিলাম। এখানেও ২, এটাও দেখানোর সিস্টেম নাই, দিয়ে দিলাম। তারপরে এইখানে আসে ১। তো দেখেন এক্সট্রা কিন্তু কোনো ক্যারি বিট নাই। এক্সট্রা কোনো ক্যারি বিট নাই। এটার মানে হচ্ছে আমার অ্যান্সারটা নেগেটিভ। এবং একটু খেয়াল করে দেখেন এইটার বাইনারি রিপ্রেজেন্টেশন কত? এটার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে ৮। তো আমার তো ৫ থেকে যখন আমি ১২ বিয়োগ দিব, তখন আমার অ্যান্সার আসার কথা -7। আমার অ্যান্সার আসছে ৮। তো মিলল? হুম? মিলল তো না। ঠিক না স্যাররা? এটা দিয়েই বোঝা যাচ্ছে যে আমার হ্যাঁ, স্যাররা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে এটা দিয়েই বোঝা যাচ্ছে যে আমার অ্যান্সারটা নেগেটিভ অ্যান্সার। আমার অ্যান্সারটা নেগেটিভ অ্যান্সার এবং এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে আছে। এটা ভালো ফরম্যাটে নাই। এখন এটাকে অরিজিনাল অ্যাকচুয়াল অ্যান্সার ফরম্যাটে যদি আনতে হয়, তখন আমাকে যেটা করতে হবে এইটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এটাকে আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ রি-কমপ্লিমেন্ট করতে হবে। আমি যদি জিনিসটাকে আবার সরি, আমি যদি জিনিসটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করি, হ্যাঁ? আরেকবার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তখন আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা আসে। তাহলে এই ভ্যালুটাকে আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেন তো স্যাররা আমাকে। 0111 011 এটার রিপ্রেজেন্টেশন কত? 7। সো আপনি একটা মাইনাস চিহ্ন সামনে বসাবেন এবং দেখেন অ্যাকচুয়াল এই ফিগারটা কিন্তু চলে আসছে। এই 7টা আসবে হচ্ছে কমপ্লিমেন্ট করলে আর মাইনাস চিহ্নটা আমরা বসাই দিব। মানে আমার নাম্বারটা আসলে নেগেটিভ ছিল এবং ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে ছিল। ওইটাকে রি-কমপ্লিমেন্ট করে আমি অ্যাকচুয়াল ফিগারে নিয়ে আসছি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। তাহলে এবার আসি যে মোর অর লেস একই কাজ টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে করে। তো টুস কমপ্লিমেন্টের মাধ্যমেও ওই একই জিনিস। মিনিমেন্ট থাকবে, সাবট্রাহেন্ড থাকবে। সাবট্রাহেন্ডে টুস কমপ্লিমেন্ট করবেন। তো এখানে আমরা দেখি ৯ থেকে ৪ বিয়োগ দিচ্ছে, হ্যাঁ? তো ৯ হচ্ছে ৮ আর ১ এ ৯। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন আ এদিকে ১ আর এদিকে ৮। ঠিক আছে? এটা হচ্ছে ৯। আর ৯ থেকে ৪ বিয়োগ দিবে। ৪ মানে হচ্ছে এই বিটটা 1 বাদবাকিগুলো 0। এটা হচ্ছে 4। তো এটা বিয়োগ দিলে আমার অ্যান্সার আসবে 5। ঠিক আছে? এটা বিয়োগ দিলে আমার উত্তর আসবে ৫। তো আমরা যেটা করব ওই একই কাজ। এইটাকে টুস কমপ্লিমেন্ট করব। কারণ এখন আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে হিসাব করতেছি। টুস কমপ্লিমেন্ট করার ইজি ওয়ে শিখাইলাম না একটু আগে? 0100 এটা টুস কমপ্লিমেন্ট করার ইজি ওয়ে কি? এই ১ পর্যন্ত সেম থাকবে। 001 পর্যন্ত সেম থাকবে। এরপরে যত বিট থাকবে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? যত বিটস থাকবে ইনভার্ট হয়ে যাবে। এইভাবে আমরা ফার্স্টে কমপ্লিমেন্ট করে নিলাম। আচ্ছা, এইবার আসেন হচ্ছে এইটার সাথে আমার মিনিমেন্টটা যোগ দিব। তার মানে 1001 এটার সাথে আমরা 1100 যোগ দিব। এখানে আসতেছে ১ 0 ১ আর ১ আর ১ এ ২ হইতো। তো ০ দিয়ে আমরা ১ দিলাম। একটা এক্সট্রা ক্যারি বিট পাওয়া গেল। একটা এক্সট্রা ক্যারি বিট পাওয়া গেল। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা এই ক্যারি বিটটা আবার যোগ দিব না। আমরা এই ক্যারি বিটটা ইগনোর করব। এটা সিম্পলি আপনি বাদ দিয়ে দিবেন। এবং যা থাকবে সেটাই আপনার অ্যান্সার। নাম্বারটা পজিটিভ এবং যা থাকবে সেটাই আপনার অ্যান্সার। এই যে 0101 এটার রিপ্রেজেন্টেশন কত? বলেন তো স্যাররা? 5 5। আমাদের অ্যান্সার আসার কথা ছিল পজিটিভ থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি উল্টাটা করতাম, অর্থাৎ ৯ থেকে যদি ৪ বিয়োগ দিতাম, তখন ওই একই জিনিস। অ্যান্সারের মধ্যে কোনো ক্যারি আসবে না। ক্যারি না আসার মানে হচ্ছে আপনার অ্যান্সারটা নেগেটিভ এবং সেটা টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে। সো যেটা থাকবে সেটাকে রি-কমপ্লিমেন্ট করবেন। আবার টুস কমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আচ্ছা, একটু দাঁড়ান, আমার ৭:৩০ একটা ক্লাস আছে তো এটা আবার একটু ক্রিয়েট করা লাগবে।
তো ঝামেলায় পড়ে গেছি, একটা ক্লাস এন্ড করার আগেই তারা আমাকে আরেকটা ক্লাসের টাইম দিয়ে দিচ্ছে। এটা খুবই আনএক্সপেক্টেড, আনপ্রফেশনাল। সরি, আমি 1 মিনিট একটা কাজ করতেছি, হ্যাঁ। অনুকূল কুমার ঘোষ, অনুকূল কুমার, আছেন? আচ্ছা, আব্দুল্লাহ সায়েম, প্রেজেন্ট স্যার। অপু সরকার। স্যার অনুকূল কুমার ছিল স্যার, মনে হয় নেটের সমস্যার জন্য একটু আচ্ছা চলে আচ্ছা গেছে বাইরে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। অপু সরকার, প্রেজেন্ট স্যার। আম্বিয়া খাতুন, ইয়েস স্যার। মোহাম্মদ জানে আলম, আচ্ছা, ওমর ফারুক, ইয়েস স্যার। রিমন হোসেন, তানভীর আলম, কাউসার আলী, স্যার অনুকূল। সাখাওয়াত হোসেন রাজু। প্রেজেন্ট স্যার। হ্যাঁ স্যার, বলেন কি বলতেছিলেন? স্যার আমার নেটটা চলে গেছিল। অনুকূল কুমার ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আছে দিচ্ছি স্যার। দিচ্ছি স্যার, সমস্যা নেই। আশা হামিদা, জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ইস্তিয়াক উদ্দিন, ইয়েস স্যার। ইস্তিয়াক উদ্দিন আব্দুল্লাল স্যার। নোমান, ইয়েস স্যার। আব্দুল মতিন, মেহেদি হাসান, রাকিবুল হাসান, ইকবাল, প্রেজেন্ট স্যার। ইতি আক্তার, রাজু আহমেদ, এস স্যার। হাফসা আক্তার রূপা, প্রেজেন্ট স্যার। ওকে, আচ্ছা, আসমা আক্তার, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, আব্দুল্লাল মারুফ, শরীফ উদ্দিন, নাফিসা সুলতানা। স্যার শরীফ উদ্দিন আছে। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, শরীফ উদ্দিন আছে, নাফিসা সুলতানা আছে, রেদওয়ানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। গোলাম মোহাইমিন, নাসিমা খাতুন, ইয়েস স্যার। নুসরাত জাহান মুক্তা, ইয়েস স্যার। ইয়েস স্যার। আরজিনা আক্তার লিমা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ অন্তর আলী, আব্দুল্লাহ আল আমিন, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুকে তো আপনাদের অনেকদিন আগেই 33 F2 না স্যাররা, না F1, B1 তো, হ্যাঁ এখন এটা F1 হয়ে গেছে। তো অনেকদিন আগেই আমি ফেসবুকে কিন্তু গ্রুপের ক্লাসরুম লিংকটা দিছিলাম। তো আমি আপনাকে আবারও টেক্সট করব, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন, হ্যাঁ, ওই ক্লাসরুমে জয়েন করেন, এটাই নাম্বার, হ্যাঁ, আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ওটা একটু তাড়াতাড়ি জয়েন করেন, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রাকিবুল হাসান, ইয়েস স্যার। ইমরান আহমেদ, আচ্ছা আচ্ছা, তারপরে মোহাম্মদ রনি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ শাকিল, ইয়েস স্যার। ইমরুল হাসান, স্যার ও ছিল গাড়ির রাস্তায় আছে তো। আচ্ছা আচ্ছা, ইমরান। তানজিবুল আলম, সজীব ইসলাম, নাহিদ আহমেদ জিহান,
মোহাম্মদ মিঠুন আলী। স্যার আমার নামটা হরিশঙ্কর রায়, আমার নামটা কেন জানি স্যার দেখলাম না আইডিটা স্যার। একটু বলেন তো, আইডিটা। লাস্টে স্যার 165। 165 না, এখনো মনে হয় রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয় নাই। আপনি একটু আরিফ স্যারকে নক রেজিস্ট্রেশনটা দিয়েন। আমি করছিলাম কিন্তু স্যার কারণ সেভ হয় নাই স্যার, আর কি আমি তো খেয়ালই করিনি স্যার। হ্যাঁ, একটু আরিফ স্যারকে নক দিয়ে জিনিসটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর কারো মিস গেছে? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শেষ। আজকের ক্লাসে কোনো কোশ্চেন কনফিউশন? ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে